চোর এবং ডাকাত এ তো বাংলা সাহিত্যের এক অন্যতম উপাদান। বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে রঘু ডাকাত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ, হালে এছাড়াও অন্যান্য সাহিত্যিকের বিভিন্ন উপন্যাস এবং গল্পে এই ডাকাত এবং ডাকাতির কাহিনী, চোর এবং চুরির কাহিনী নিয়ে নানান রকমের মজাদার এবং রোমহর্ষক গল্প আমরা ছোটবেলা থেকে পড়তে পড়তে বড় হয়েছি। আর এই ডাকাত এবং ডাকাতিদের, চোর এবং চুরির কত রকমের কৌশল সেই সমস্ত সাহিত্যে আমরা পড়ে রোমাঞ্চিত হয়েছি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। প্রথমেই জানাই আপনাদের অসংখ্য সমর্থন, ভালোবাসা এবং বিস্তারিত যে সমস্ত কমেন্ট, সেগুলো আমাদেরকে অত্যন্ত সমৃদ্ধ করছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং সকলের জন্যে আমি শুভকামনা জানাই। ঈশ্বরের কাছে কামনা করি সকলের মঙ্গল হোক। এবার আসি আসল প্রসঙ্গে, যে আপনারা, একটা কথা মাঝখানে বলেনি, একটু আপনারা সাবস্ক্রাইব করবেন আর আপনারা যেটা লিখছেন তার সাথে একটু শেয়ার করবেন এই এপিসোডগুলোকে, তাহলে এই এপিসোডের সাথে আপনাদের লেখাগুলো অনেক দূর পর্যন্ত অনেক মানুষের চোখে পড়তে পারবে। এবার আসি আসল কথায়। এই যে ডাকাতি, এই যে গল্প, এগুলো কি শুধুই গল্প? না, তৎকালীন সময়ে এই ডাকাতির রূপ ছিল একরকম, আধুনিক কালে হয়ে গেছে আর এক রকমের। এখন তো অনেক প্রযুক্তি হয়েছে, কিন্তু যদি সেই সমস্ত সাহিত্যগুলোকে দেখা যায়, প্রাচীনকালের মানুষদের কথা একটু শোনা যায়, তাতে কি ছিল, একটা কিন্তু মোটামুটি থিওরি ছিল যে এইভাবে ডাকাতিটা হয়। মূলত গ্রামাঞ্চলে বা আধা শহর, ছোট শহর, গঞ্জ যেগুলোকে বলা যেত, সেগুলোতে ডাকাতিটা কোথায় কোথায় হতো? মূলত হতো কোনো একটি জমিদার বাড়ি বা কোনো একটি সম্ভ্রান্ত ব্যবসাদারের বাড়ি, অথবা যাকে বলা হয় সুদের ব্যবসা করতেন তৎকালীন সময়ে যে মহাজন, তাদের বাড়িতে এই ডাকাতিগুলো হতো। অনেক ক্ষেত্রে দেখা যেত ডাকাতরা আবার চিঠি লিখে যে অমুক দিন ডাকাতি করতে যাব, এইভাবেও ডাকাতি করতে আসতো। এবং চুরি, সেও আবার অনেক রকমের। ছিচকে চুরি, শীত কাটা চুরি, মানে বাড়ির ভিত শীত কাঠি দিয়ে, মানে একটা লম্বা লোহার কাঠি দিয়ে, এখনকার যারা ইয়াং জেনারেশন তারা হয়তো ওই ব্যাপারগুলোকে অতটা জানে না। শীত কাঠি মানে একটা লোহার কাঠি, সেটা দিয়ে ভিত খুঁড়ে 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 মেঝের ঘরের ভিতরে ঢুকে গিয়ে মেঝের ভিতরে উঠে সমস্ত চুরি চামারি করে নিয়ে আবার সেই গর্ত দিয়ে বেরিয়ে গিয়ে গর্তের মুখটা বুঝিয়ে দিয়ে সে ভোরবেলা পালিয়ে যেত। চোরের বৈশিষ্ট্য ছিল গায়ে চপচপে করে তেল মাখা, ছোট ছোট করে চুল ছাঁটা, এই সমস্ত ব্যাপারগুলো ছিল। কিন্তু এই ডাকাতির নেচার ছিল যেটা এই এপিসোডে বলবার জন্যে এই এপিসোডটা বিশেষভাবে আপনাদের সামনে নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের ছোটবেলাতেও গ্রামাঞ্চলে আমরা যারা বেড়ে উঠেছি, বিভিন্ন গ্রামে, সে একদম উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, যা সব ছেড়ে দিন, সব জায়গাতেই কিছু কিছু মানুষ এখনো মনে করতে পারবেন হয়তো, যে ডাকাত আসলে তাদের একটা আওয়াজ করত, হাড়ে রেড়ে করে একটা আওয়াজ করত, আর তারা আসতো দল বেঁধে, এবং তাদের সাথে থাকতো বেশিরভাগ হচ্ছে ওই গোবরের ঘুঁটে দিয়ে তৈরি মশাল। কারণ এই যে সজ্জাটা, এইটা কি প্রথম চোটেই যাতে মানুষের, দূর থেকে মানুষের মনে একটা আতঙ্ক তৈরি করে দিতে পারে যে ওই দেখো ওরা আসছে। এতে করেই অর্ধেক মানুষের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যেত, পরে থাকতো, তারা শুধু আসতো, এসে বাকি কাজটুকু কমপ্লিট করে চলে যেত। আর শীতের চোর, ওই যে শীত দেওয়া চোর, তাকে তো অধিকাংশ সময় খুঁজে পাওয়া যেত না। ঘরের বাসনপত্র থেকে শুরু করে টাকা কড়ি চুরি করে নিয়ে চলে যেত। সে নিয়ে অনেক মজাদার কাহিনী আছে, সে তো আছে। কিন্তু এই ডাকাতি কি সব সময় নিষ্কণ্টক হতো? না, হতো না। এই ডাকাতি কিভাবে প্রতিরোধ করতেন তৎকালীন সময়ের মানুষজন? বহু জমিদার বাড়িতে,
বহু প্রাচীন বাড়িতে, বর্ধিষ্ণু বাড়িতে, যেগুলো এরা এরা মূলত টার্গেট করতো পাকা বাড়ি, আর পাকা বাড়ি মানেই ছাদ থাকতো। তখন এদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ছাদে মজুত রাখা হতো বিভিন্ন রকম পাথর, খোয়া, ইট, পাটকেল, পেরেক, এই সমস্ত যেমন থাকতো, তীর ধনুক রাখা থাকতো, তেমনি ঘরে ঢোকা মানে বাড়িতে ঢোকার দরজার মধ্যে বিভিন্ন রকমের টেকনোলজি ব্যবহার করা হতো। তা মানে সেগুলো বললে অনেক বিস্তারিত হয়ে যাবে। তাকে বলা হতো, কোনোটাকে বলা হতো চাপা দরজা, কোনোটা সরকি দরজা, যেগুলোর মাঝখানে মাঝখানে ফাঁকা থাকতো, যে আসলে ভিতর থেকে সরকি বা বল্লম ঢুকিয়ে ডাকাতদের প্রতিরোধ করা যায়, এই ব্যাপারগুলো থাকতো। চোর যদি এইভাবে শীদেল ঘরের মধ্যে ঢুকে ধরা পড়তো, তাকে বেঁধে রাখা হতো, সকাল পর্যন্ত গ্রামের লোকজন উঠে তার একটা বিচার করত। কিন্তু দেখা যেত এই যে চোরেরা, এই যে শীদেল চোরেরা, অধিকাংশ সময় দেখা যেত অত্যন্ত গরিব গুরব মানুষ, পেটের জ্বালায় হয়তো অনেক সময় রান্নাঘরের ভাতটুকু খেয়ে সামান্য আরেকটুকু ভাত পোটলায় বেঁধে নিয়ে চলে গেছে, আমি নিজের চোখে দেখেছি। এরকম আপনাদেরও অনেক অভিজ্ঞতা হয়তো থাকবে। তেমনি ডাকাতির এই ধরনের দল বেঁধে আসছে, এরকম জিনিস আমিও চোখে দেখেছি, আপনাদেরও বহু মানুষের চোখে এরকম থাকবে। কিন্তু এটা স্বীকার করবেন শুধু দর্শকবৃন্দ, ডাকাত যখন বাড়িতে পড়ে যেত, তাকে যখন কেউ প্রতিরোধ করতে যেত, বা তারা যদি দেখতো, অনেক সময় কিছু ডাকাত সেই নিয়ে অনেক ভালো ডাকাত ছিল, যারা বাড়ির মহিলাদের কোনো অত্যাচার করতেন না, অনেক সময় যত্ন করতেন, করে তাদের যেটুকু প্রয়োজন সেইটুকু নিয়ে চলে যেতেন। আবার এমন ডাকাতের কথা শোনা যায়, যেটা ইয়েতেও আছে, মানে আমাদের যে ফরেন লিটারেচার সেগুলোতেও আছে, যেমন রবিনহুড, যে বড় লোকদের কাছ থেকে ডাকাতি করে তারা গরিব মানুষদের মধ্যে সেই জিনিসগুলোকে বিতরণ করতেন, সেরকমও ছিল। কিন্তু এই ডাকাতি মধ্যে আর একটা দলও ছিল, যারা অত্যাচারী দল ছিল, ডাকাতিও করত, সঙ্গে বাড়ির যে সমস্ত মহিলা তাদের ওপর বিভিন্ন অত্যাচার করত, কখনো কখনো যারা বাধা দিতে যেত তাদের মেরেও দিত। এরকম ঘটনা ঘটতো। তার থেকেই যাতে ভয়টা জিইয়ে থাকে, ভয়টা যাতে টিকে থাকে, তার জন্যেই ডাকাতরা অত্যাচার করা, মারা, মানে আঘাত করা, কখনো কখনো মেরে ফেলে দেওয়া, এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে যেত। শিশুদের উপর পর্যন্ত অত্যাচার করতো, যে আমাদের বাধা দিতে এসো না, বাধা দিতে আসলে ওইখানে ওই ঘটনাগুলো হয়েছিল, ওরকম হবে। তার থেকে এক একজন ডাকাত সর্দারের নাম তৈরি হতো, এবং তার অত্যাচারের কাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়তো এবং থরহরি ভাবে কাঁপতো তার নাম শুনে সেখানকার মানুষজন, গ্রাম গ্রাম থেকে ছড়িয়ে শহর শহর পর্যন্ত, এবং সেটা সাহিত্যে উঠে যেত, কাগজে উঠে যেত তৎকালীন সময়ে, অমুক ডাকাত সর্দারের দল অমুক জায়গায় যাচ্ছে বা অমুক জায়গায় ডাকাতি করেছে। কাজেই এইটা একটা কৌশল, ভয় ছড়িয়ে দেওয়া। ভয় ছড়িয়ে দেওয়াটা হচ্ছে লুণ্ঠনের, আবার বলছি, ভয় ছড়িয়ে দেওয়াটা হচ্ছে লুণ্ঠনের একটা কৌশল, বা একটা শিল্প বলতে পারেন, তাদের কুশিল্প। এই প্রসঙ্গে উল্লেখ করি, সহৃদয় দর্শকবৃন্দ, আপনারা অত্যন্ত সুচিন্তিত দর্শক, এটা আমাদের অত্যন্ত সৌভাগ্য মানুষের ভাষার তরফ থেকে জানাচ্ছি। আপনারা একটু পিছন দিকে, একটু পুরনো যে সমস্ত আমাদের এপিসোডগুলো আছে, বেশ পুরনো, সেইগুলো একটু স্ক্রল করে করে দেখবেন। আমি বারবার একটা কথা সেখানে তুলতাম, সেটা হচ্ছে যে এই ধরনের জিনিসের সঙ্গে লড়তে গেলে সব কিছু ছেড়ে দিন, আগে দরকার সাহস। এই সাহসটা যদি না থাকে, ডাকাতকে যদি প্রতিরোধ না করা যায়, তাহলে ডাকাতি চলতেই থাকবে। এবং এই সাহসে আমি বারবার বলতাম, এই যে মামলা মোকদ্দমা এই সমস্তগুলো হচ্ছে, লেন্দি হচ্ছে, কোর্টে তারিখ পে তারিখ হয়, মানুষ বারবার সেগুলোকে দেখে এবং হতাশ হয়ে পড়ে, ইত্যাদি ইত্যাদি, এটা বাস্তব ঘটনা। কিন্তু একটা না একটা দিন আসেই
যখন এই সমস্ত অপশাসনটার পতন ঘটাতে হয় এবং সেই দায়িত্বটা মানুষকে নিতে হয়, হতাশাও সংক্রামক। এক ডাকাতের নাম শুনে ভয় পেয়ে আর একটা আলোচনা হতো দোকানে বসে, গঞ্জে বসে, যে অমুক ডাকাত এই 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 করেছে, সেই থেকে ছড়িয়ে পড়তো এবং এই মিথ তৈরি হয়ে যেত একটা, যে ও ডাকাতের সাথে কেউ পারবে না, উড়ি বাপ রে বাপ। আর ঠিক সেম জিনিসটা তৈরি হয়েছে আমাদের এই রাজ্যে। চুরি, লুণ্ঠন, ডাকাতি কি হয়নি? যাকে আগে কল্পনা করা হতো যে পুকুর চুরি, একটা বাংলায় প্রতিশব্দ ছিল, বা বলা ভালো যে কি বলা যায়, ওই প্রবাদ প্রবচন টাইপের, পুকুর চুরি করেছে, তার মানে সব শুদ্ধ চুরি করে নিয়ে গেছে। না, এটা এখন বাস্তব। পুকুর কারোর আছে, সে পুকুর দখল হয়ে গেছে, সেই পুকুরে আপনি মাছ ছেড়েছেন, আপনার মাছ অন্য লোকে চুরি চামারি করে নিয়ে চলে গিয়ে আপনাকেই আবার বাজারে বসে বিক্রি করছে। আপনি সস্তায় কিনে নিয়ে চলে এসে পাশ থেকে শুনছেন, আপনি কার কাছ থেকে মাছ কিনলেন, সস্তায় পেয়েছেন তো? হ্যাঁ, ওটা আপনারই পুকুরের মাছ ছিল। এ তো সামান্য জিনিস, গোটা পুকুরটাই নামপত্তন করে কেটে কুটে দিয়ে তার হয়ে গেল। বিঘের পর বিঘে জমি, লুট, ডাকাতি, বাস্তু জমি থেকে শুরু করে খেতি জমি, কোনো বাদ বিচার নেই। কাজেই এই যে লুট, এর বাদে চুরি কি নেই তাতে? চাল, ডাল, আটা, বালি, কয়লা, যাতে হাত দেবেন তাতেই চোর, যাতে হাত দেবেন তাতেই চোর। আর চোর কোথায় কোথায়? গলিতে গলিতে, গাছের তলায় তলায়। আর এই সম্মিলিত এরা কি চাইবে ডাকাতের দল কি, বা ডাকাতের সর্দার কি, বা ডাকাতের সর্দারের সাথে সহ সর্দার যারা আছে, তার দলে যারা আছে, তারা কি কখনো চাইবে যে ডাকাতের দল বিদেয় হোক? না, চাইবে না। চোর বা চোরের সহযোগী বন্ধু বান্ধব চোর যারা, তারা কি কখনো চাইবে যে চুরি বন্ধ হয়ে যাক? না, চাইবে না। সেটা বন্ধ করতে গেলে এগোতে হবে ওই গৃহস্থকে, এক একজন গৃহস্থকে এগোতে হবে, এবং তার জন্য প্রয়োজন সাহস। আর মানুষ যেটা শুনতে চাইছিল, আজকে এটা দেখে ভালো লাগছে। জানি না কোথাও থেকে, এই তো ইন্টারনেট দুনিয়া, হয়তো কোথাও থেকে ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছয় কিনা, কখনো কোথাও দেখিনি অন্য কোনো চ্যানেলে বলতে যে সাহসটা মেন, জমি জিহাদটা আসল। এই পুরো বাংলায় যত কেলেঙ্কারি হয়েছে তার মধ্যে প্রধান কেলেঙ্কারি হচ্ছে জমি কেলেঙ্কারি। খুঁজলে তার তল কিনারা খুঁজে পাওয়া যাবে না। টাকা কোটিতে না, কোটি 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 করতে করতে মানে মুখ ব্যথা হয়ে যাবে। আর তার মধ্যে জড়িয়ে থাকা কারা, মানে কুল কিনারা পাওয়া যাবে না। কাজে এই সমস্ত কিছুকে যদি কনসিডার করেন, তাহলে আজকে এই আমার ওই পিছনে বলা, বেশ 1 বছর ধরে বলা যে কথাগুলো, আজকে শুনতে পেলাম দুজনের মুখে। এক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 2, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে। কাকতালীয় হতে পারে অবশ্যই, আমি কে, আমি সামান্য একটু মানুষ, কিন্তু থিওরিটা, আমি বলতে চাইছি থিওরিটা, সেটা তারা তুলে ধরলেন। এবং সেটা প্রধানমন্ত্রী এই গত 2 দিন 3 6খানা সভা করলেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা কি বলছেন, যেটা বাংলার মানুষ বারবার শুনতে চাইছে, সেটা হচ্ছে সাহস। ভয়ের বদলে সাহস, এটাই শেষ কথা। এবং জেলে পুরো, যেটা মানুষ শুনতে চাইছিল। এবং এই যে বিদেশি যারা, নাম বাদ পড়া বিদেশি, তাদের ওই কি বলে ওটাকে, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। আগে চিহ্নিত করো, তারপর বাদ দাও, তারপর ফেরত পাঠাও, সেটা। এবং প্রত্যেকটা জনসভাতে প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই একটাই কথা, এই যে একটা কথা বলতে, মানে এই কয়েকটা কথাকে বারবার করে রিপিট করছেন,
তার কারণ তারাও জানেন মানুষকে বুথমুখী হতে হবে। যারা হতাশা এখনো দেখাচ্ছেন তারা ঠিক কি চাইছেন, এটা আমার প্রশ্ন সুধী দর্শকবৃন্দ সকলের কাছে, যে এ ছাড়া ঠিক কি চাইছেন? ধূস কিচ্ছু হবে না। এই ধূস কিচ্ছু হবে নার বদলে এবার প্রধানমন্ত্রী বলতে চাইছেন যে এবার হবে, খুঁজে খুঁজে হিসাব হবে, এটা তো অন্তত বলছেন। আর এ বাদে পড়ে থাকছে কি? তাহলে ওই জামানাটাকেই আবার ফিরিয়ে আনা। আর পাল্টাতে পারে কে? পাল্টাতে পারে এই প্রতিটি গৃহস্থের এক একটা ভোট। আচ্ছা সত্যি করে বলুন তো, যে এই যে যারা এত বলেন যে সনাতনী জয় হোক বা হিন্দু ধর্মের জয় হোক ইত্যাদি ইত্যাদি, গত ভোটগুলোর যদি আপনারা পরিসংখ্যান খোঁজেন, সত্যি করে বলুন কেন হিন্দু ভোটের পার্সেন্টেজ এত কম? প্রত্যেকটা বুথে সারা বাংলা জুড়ে কেন মাত্র 59% হিন্দু ভোট দিতে যায়, সেটা একটু বলুন তো। তাহলে যারা ভোট দিতে যায় না, ঘরের মধ্যে বসে থাকে, তাদের কি হতাশা মানায়? এবং আজকে এই কথাটা যদি সামগ্রিকভাবে ওই 59%-এর বদলে 70% হিন্দু ভোট দিতে বেরোতো, তাহলে এই জমানা কবে খতম হয়ে যেত। এটাও তো বাস্তব। সংখ্যাতত্ত্বের বিচারে ডেমোগ্রাফিকের মিনিমাম একটা হিসাব যদি, বা ভোট সংখ্যার তত্ত্ব যদি ধরেন পরিসংখ্যান, এটা তো সামান্য হিসেব মাত্র। কাজেই এই চেঞ্জ ওনারা যেটা বলতে চাইছেন যে এইবার পরিকাঠামোর দিক থেকে সমস্ত ব্যবস্থা থাকছে, বুথ থেকে শুরু করে সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে হুমকিবাজি বন্ধ। ইলেকশন কমিশন পরিষ্কার, আগের এপিসোডে দেখিয়েছি, তৃণমূল কংগ্রেসের ওই ডেরেক ওব্রায়েনরা গিয়েছিলেন, ওনাদের কথা মতো বলেছেন বেরিয়ে যাও। এবং তারপরে পরিষ্কার এক্স হ্যান্ডেলে টুইট বা পোস্ট করে জানিয়েছে যে স্টেট টক উইথ তৃণমূল কংগ্রেস। সোজা কথা, তৃণমূল কংগ্রেসকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, ভায়োলেন্স ফ্রি ইলেকশন হবে, প্রলোভনহীন ইলেকশন হবে, প্রভাবহীন ইলেকশন হবে, লোভ বা উৎকোচ এই সমস্ত হীন ইলেকশন হবে, বুথ ছাপ্পা হবে না, বুথ জ্যামিং হবে না, বুথ সোর্স জ্যামিং মানে বাড়ি থেকে যে বেরোবে তাকেই আটকে দিল, সে সমস্ত হবে না, হতে দেবে না। এইটুকু ব্যবস্থা করতে পারে, বাকিটা তো মানুষকে করতে হবে। এই যে প্রতিরোধ, তৎকালীন সময়ে সেই ডাকাতিগুলোকে কিন্তু বরং রোধ করত। ওই এমনও দেখা গেছে কোনো গৃহস্থ গিন্নি মহিলা, তিনি হয়তো একজন ডাকাতকে একটা ঘা মেরেছেন। একটা ডাকাত পড়ে গেলে বলা হতো তখন, একটা ডাকাত যদি পড়ে যায় তাহলে সেই ডাকাত দল সেখানে আর দাঁড়িয়ে থাকে না, সেই ডাকাত দল সেখান থেকে চম্পট পালায়। এটা তৎকালীন সময়ের সাহিত্য, খুঁজলেও পাওয়া যাবে, পুরনো মানুষদের কাছে শুনলেও পাওয়া যাবে। আর আমরা যারা ছোটবেলায় সেই সমস্ত ঘটনার সাক্ষী, আমরা তো জানিই জানি। বলে ডাকাতকে একটা মেরে যদি একটাকে ফেলে দিতে পারো এবং তাকে যদি আটকে বন্দি করে নিতে পারো, ওই ডাকাত দল সেখানে আর ডাকাতি করে না, কারণ তারা তো সংখ্যায় কম আর যাই হোক, কিন্তু তারা ছড়ায় ভয়টা অনেক বেশি। এবং ডাকাতির ভয়ে ওই যে বাকি ডাকাত ডাকাত করে চিৎকার করবার কেউ থাকে না, এবং গ্রামের অন্য মানুষগুলো পাশে এসে সেই মানুষটা দাঁড়ায় না, তাই নিশ্চিন্তে ডাকাতি করে তারা বেরিয়ে যেত। সিম্পল থিওরি। আমি সাহিত্যের কথা বললাম, কোন রকম হিংসায় প্ররোচনা দিচ্ছি না, কোনোদিন দেব না। আমি এখানে সাহসের কথা বলছি, গণতান্ত্রিক প্রতিরোধের কথা বলছি, এবং সেইটার মাধ্যম দিয়ে আজ আর বাকি পড়ে কিছু নেই চুরি হওয়ার। সন্তানের ভবিষ্যৎ থেকে শুরু করে সমস্ত কিছু চুরি হয়ে গেছে। আরো কি চাই? আপনারা সুচিন্তিত লেখা আপনাদের কমেন্টে জানান। আপনাদের এপিসোডগুলো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট লিখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।